প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এশিয়ান টিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান RMG টক উইথ মেহেদি মাহবুবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের পর্বে আলোচক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মিস্টার ফারুক হাসান, ইমিডিয়েট পাস্ট ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এবং মিস্টার হুমায়ুন রশিদ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, ফ্রান্স বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মিস্টার ফারুক হাসান, মিস্টার হুমায়ুন রশিদ, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। থ্যাংক ইউ। অনুষ্ঠানের শুরুতেই আমরা সাম্প্রতিক 19 মার্চ ডেনমার্ক এমবেসি বাংলাদেশের গার্মেন্টস নিয়ে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছিল। আপনারা জানেন, আপনারা দুজনেই উপস্থিত ছিলেন। আমরা এর উপর একটি প্রতিবেদন দেখিনি। 2014-15 অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকলেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ সম্ভব হচ্ছে না। চাহিদা থাকা সত্ত্বেও এমনটি ঘটছে বলছেন সংশ্লিষ্টরা। Our RMG industry is not just about the number of employment, nor about the 50 billion export, nor GDP growth. It is all about the livelihood of millions of human beings coming from the less privileged part of the society, where they get the dignity, well-being and women empowerment. This is garments industry. Sustaining this industry will gradually help our economy. বাংলাদেশের তৈরি পোশাকের উপর নির্ভরতার কথা জানিয়ে তাদের দেশের সরকার ও ব্যবসায়ীদের সহযোগিতার কথা জানান ড্যানিশ বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী। Changing a sector and developing new sectors in a sustainable manner is hard work. It requires a change of mindset, active choices and a willingness to invest. But it is worth it, as we can see here in Bangladesh. It is an investment in people, in planet, and in profit. I take three observations with me from today. Firstly, there is still a need for social dialogue in the RMG sector, and we cannot lose momentum. To further enhance social dialogue, sustainable value chains and CSR, Denmark has committed approximately $14 million additionally in 2015. তবে বাণিজ্যমন্ত্রী বললেন, দেশের পণ্য বহুমুখী করতে হলে পণ্যের বাজার ডিউটি ফ্রি ও কোটা ফ্রি রাখা প্রয়োজন। We are exporting our pharmaceutical products to 95 countries of the world. So Bangladesh is growing, Bangladesh is developing, and it will develop. And we are trying to be graduated from least developed countries to developing country, and we hope that within 2021 we are going to be one of the middle income countries. মিস্টার ফারুক হাসান, আমরা জানি যে বাংলাদেশ গার্মেন্ট শিল্পের সাথে আপনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। আপনি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট BGME। আপনার শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই যে গার্মেন্ট শিল্পের বর্তমান অবস্থাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আমি যে জিনিসটা বলতে চাই যে আপনারা জানেন যে গার্মেন্টসটা কিন্তু আমাদের ইস এ লাইফ লাইন, ইস এ ব্লাড লাইন অফ আওয়ার ইকোনমি। বাংলাদেশের ইকোনমিতে এখনও এটা টোটাল এক্সপোর্টের 81% আমাদের এক্সপোর্ট হয় গার্মেন্টসে। আমাদের এখন এটা ইস এ $25 বিলিয়ন মার্কেট। এটা আমরা $25 বিলিয়ন এক্সপোর্ট করি, যেটা কিনা 81% অফ আওয়ার টোটাল এক্সপোর্ট। আর আমরা যদি ধরে নিই লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারিতেও কিন্তু আমাদের 7% উপরে গ্রোথ আছে। বাট এখন যে সিচুয়েশনটা চলছে, একটা পলিটিক্যাল আনরেস্ট থেকে শুরু করে এই জিনিসে আমাদের রেপুটেশনের ব্যাপারে, আমাদের গুডউইলের ব্যাপারে এটা আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সো আগামীতে এই চ্যালেঞ্জকে ফেস করার জন্য আসলে আমাদেরকে অনেক কাজ করতে হবে। একদিকে হলো যে পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা একটা দরকার, আরেকদিকে হলো যে আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এগুলোর উপরেও আমাদেরকে কাজ করতে হবে। আপনি যদি দেখি যে আপনারা রিসেন্টলি ঢাকা অ্যাপারেল সামিট করেছেন, যেখানে আপনি টার্গেট হিসেবে রেখেছেন $50 বিলিয়ন উইদিন 6 years টাইম। এর জন্য যে চ্যালেঞ্জগুলো, এগুলো কিভাবে দেখছেন? আসলে আমরা রিসেন্টলি যে অ্যাপারেল সামিটটা করেছি, এই অ্যাপারেল সামিটে আমাদের মেইন যে টার্গেট করেছি আমরা, যে আমাদের
2021-এ যখন আমাদের দেশের 50th অ্যানিভার্সারি হবে, সেই অ্যানিভার্সারিতে আমরা $50 বিলিয়ন অ্যাচিভ করতে চাই। একদিকে যেমন আমরা যদি পাস্ট ধরে যে আমাদের এভারেজ 15-16% গ্রোথ ছিল লাস্ট 20 ইয়ার্স ধরে আমাদের এই গ্রোথ, সেই হিসাবে এটা আমরা মনে করি যে ইটস অ্যাচিভেবল। বাট এগেন ইটস এ বিগ চ্যালেঞ্জ টু অ্যাচিভ দিস ওয়ান, এই কারণে যে আমাদের কিন্তু অনেকগুলো অবস্ট্রাকশন আছে। এই কারণে যে আমাদের এই মুহূর্তে দেখা যাবে যে আমাদের যে কম্পিটিটর কান্ট্রিগুলো আছে তাদের সব দেশে কিন্তু তাদের কারেন্সি ডেপ্রিশিয়েট করেছে। তাদের কারেন্সি ডেপ্রিশিয়েট করার কারণে তারা কিন্তু মোর কম্পিটিটিভ হয়েছে, আমাদের কারেন্সি অ্যাপ্রিশিয়েট করেছে। আবার আমাদের যারা ইম্পোর্টিং কান্ট্রি আছে ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানে অলরেডি 22% তাদের ইউরো ডেপ্রিশিয়েট করেছে, তার মানে তাদের পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। আমরা জাপানে এক্সপোর্ট করছি, সেখানেও কারেন্সি ডেপ্রিশিয়েট করেছে, ব্রাজিল, রাশিয়া সবখানে ডেপ্রিশিয়েট। সো এগুলো একটা বড় চ্যালেঞ্জ যে এই সময় আমাদের কম্পিটিটিভ থাকার। আবার আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এখানে ইউটিলিটি সার্ভিসেস, আমাদের এখানে ম্যান পাওয়ার। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে। মিস্টার হুমায়ুন রশিদ, আপনি জাস্ট ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ফ্রান্স চেম্বার অফ কমার্স। ফ্রান্স আমাদের এক বন্ধুপ্রতিম দেশ এবং গার্মেন্টস এক্সপোর্টে যদি বলা হয় যে ফ্রান্সে আমরা প্রায় $1 বিলিয়ন প্লাস এক্সপোর্ট করছি, আপনার কাছে আমার ওভারঅল বিজনেস সম্বন্ধে ফ্রান্স বাংলাদেশ বিজনেস রিলেশনশিপের উপর শুনতে চাই প্রথমেই। ফ্রান্সে বাংলাদেশ থেকে যে পরিমাণ এক্সপোর্ট হয়, বাংলাদেশের পক্ষে আছে ব্যবসা। আমি আপনাকে রাফলি একটা ফিগার বলতে পারি, যেটা হচ্ছে বাংলাদেশ গত বছর আনুমানিক ধরেন $130 মিলিয়ন ইম্পোর্ট করেছে ফ্রান্স থেকে। বাংলাদেশ এক্সপোর্ট করেছে ফ্রান্সে অ্যাবাউট 1.3 বিলিয়ন ইউরো। ফলে এটা নিয়ে আমি বাংলাদেশের লোক, বাংলাদেশের নাগরিক হিসাবে এই বাণিজ্য যাতে আরও গ্রো করে, বোথ কান্ট্রি থেকে যদি বাড়ে, এটার জন্য চেম্বার থেকে আমরা অনেক কাজ করেছি, অনেকবার অনেক রকম পরিকল্পনা নিয়েছি। আমরা বিজিএম এর সাথেও এক পর্যায়ে মিটিং করেছি। আমি যতদূর জানি যে এই 1.3 বিলিয়নের মধ্যে প্রধানত গার্মেন্টস একটা বেশ বড়সড় অংশ, 80% প্লাস সম্ভবত আসছে গার্মেন্টস এক্সপোর্ট, 90% ফ্রান্সে। রাইট, জি। আপনার বৃহদাংশ হচ্ছে গার্মেন্টস থেকে গেছে, আর বাকি অন্যান্য জিনিস, খুচরা জিনিস, হ্যান্ডিক্রাফটস থেকে আরম্ভ করে আরও অনেক কিছু আছে। তো গার্মেন্টসটাই হচ্ছে মূলত প্রধান যে জিনিসটা এই ফ্রান্স এক্সপোর্ট বাণিজ্যকে ইনফ্লুয়েন্স করেছে, এবং ভবিষ্যতে আমার মনে হয় এই ব্যবসা আরও বাড়বে। ধন্যবাদ মিস্টার রশিদ। মিস্টার ফারুক হাসান, আপনি বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে চ্যালেঞ্জগুলো, আপনার কাছ থেকে শুধু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মিস্টার রশিদ, যেহেতু উনি এনার্জি প্যাকের ম্যানেজিং ডিরেক্টর, তার কাছে আমরা শুনবো। আপনার কাছ থেকে শুনতে চাই যে নিউ মার্কেট যে আমাদের গ্রোথ সম্ভবত 15-20% গ্রোথ, আপনি 7% যদি ট্র্যাডিশনাল মার্কেট হয়, এটা নিয়েও আপনি কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে কাইন্ডলি শেয়ার করুন। আসলে আমাদের ট্র্যাডিশনাল মার্কেটটা আমরা সবাই জানি যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন ইজ আওয়ার মেইন মার্কেট। তারপরে হলো আমাদের আরেকটা বড় মার্কেট হলো নর্থ আমেরিকা, যেটা ইউএসএ অ্যান্ড কানাডা। সো আমরা যখন ইন 2009-এ আমরা বিজিএমের দায়িত্ব নিয়ে যখন আসি, আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে, তখন আমরা একটা প্রথম কাজ করেছিলাম যে ওই সময় আমরা দেখেছিলাম যে নন ট্রেডিশনাল মার্কেট, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং নর্থ আমেরিকার বাইরে, মার্কেট শেয়ার ওয়াজ অনলি 6.88। সো অলমোস্ট 94%, 93%-এর উপরে কিন্তু ওই দুইটা মার্কেটে। সো সেই জন্য আমরা প্রথম যে কাজটা করেছিলাম যে আমরা একটা স্টাডি করেছিলাম যে হোয়াট আর দ্য এমার্জিং মার্কেট অ্যান্ড উইচ আর দ্য কামিং মার্কেট, যেখানে আমরা সব কিছু নিয়ে ডিটেল স্টাডি করেছি, কার জিডিপি কত, তারপরে পপুলেশন কত, আগামীতে কি আছে। যেমন একটা এক্সাম্পল ধরে যে আমরা তখন দেখলাম যে ব্রাজিল একটা 5th লার্জেস্ট কান্ট্রি অ্যান্ড পপুলেশন অনুযায়ী তারা 6th লার্জেস্ট। হু আর দ্য এমার্জিং মার্কেট এবং কোন মার্কেটে আমরা গ্রো করতে পারবো। যদি আপনি এক্স্যাক্টলি স্ট্যাটিস্টিক্স দেখি যে 2009 আমাদের 6.88 ছিল, ইট ইজ about 800 মিলিয়ন ছিল। তখন আমাদের টোটাল গার্মেন্টের এক্সপোর্ট ছিল about $11.5 বিলিয়ন, আর
অনলি 800 মিলিয়ন ছিল হলো নন ট্রেডিশনাল মার্কেটে। এখন আমাদের এক্সপোর্ট $25 বিলিয়ন এবং আমাদের নন ট্রেডিশনাল মার্কেটে ইজ 3.8 বিলিয়ন। সো এটা কিন্তু 15%-এর উপরে, তার মানে এটা 4 টাইমস হয়েছে। কোথায় 800 ছিল, 800 ছিল, আর এখন ইট ইজ 3.8। সো আমরা ট্রেমেন্ডাস ইমপ্রুভ করেছি, ওই মার্কেটগুলোতে যেতে পেরেছি আমরা। ব্রাজিলে, চিলিতে, পেরুতে, জাপানে আমাদের এক্সপোর্ট অনেক বেড়েছে। থ্যাংক ইউ মিস্টার হাসান। মিস্টার মহিনুদ্দিন, আপনি বাংলাদেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এনার্জি প্যাকের ম্যানেজিং ডিরেক্টর। সো আপনার কাছ থেকে আমরা আসলে বিশেষভাবে শুনতে চাই, যেটা মিস্টার ফারুক হাসানও বলছিলেন, যে ইনফ্রাস্ট্রাকচার, যে $50 বিলিয়ন যে স্বপ্ন গার্মেন্টস সেক্টরে উইদিন 6 ইয়ার্স, এর জন্য আমাদের চ্যালেঞ্জগুলো এবং কি করা উচিত আপনি কি মনে করেন? এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার যদি রেডি না হয়, তাহলে হচ্ছে যে $50 বিলিয়ন যে ভিশন, এই ভিশনটাকে আমরা কোনোভাবে অ্যাচিভ চ্যালেঞ্জ হয়ে যাবে পারবো না। এই অ্যাচিভমেন্টের জন্য ধরেন প্রথমত যেটা পোর্টের ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, রোড কমিউনিকেশনস বাড়াতে হবে, রেল রোড বাড়াতে হবে। সবচেয়ে বড় অ্যাড্রেসেবল হচ্ছে পাওয়ার। অ্যাবসলিউটলি। আমি ইঞ্জিন চলবে না, মেশিন চলবে না। পাওয়ার যদি না থাকে তাহলে আপনার প্রত্যেকটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটা যানবাহন চলাচল সব কিছুই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। ফলে পাওয়ারের ব্যাপারে সরকার আমার কাছে মনে হয় অত্যন্ত আশাবাদী যে 2021 ভিশন 2021-এ যে লক্ষ্যমাত্রা আছে 24,000 মেগাওয়াট বাংলাদেশে পাওয়ার গ্রিডে আসবে ক্যাপাসিটি অনুসারে, তাহলে কিন্তু এই $50 বিলিয়ন যে চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় বিজিএমইকে খুব সহজে এটাকে অ্যাড্রেস করতে পারবে। আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই। একদিকে হলো যে পাওয়ার, ইলেকট্রিসিটি, ডেফিনেটলি এটা ছাড়া আমি মনে করি যে গভর্নমেন্ট এই ব্যাপারে অনেক দূর এগিয়ে এসেছে এবং অনেকগুলো প্রাইভেট সেক্টরে, যার মধ্যে এনার্জি প্যাকও ওয়ান অফ দ্য প্রাইভেট সেক্টরে পাওয়ার জেনারেট করছে, তারা অনেকটা কাজ করেছে। এবং এটা আমাদের কস্টটা দেখলে হবে না যে প্রাইভেট সেক্টরে জেনারেট করতে কস্ট বেশি পড়ে। আমাদেরকে দেখতে হবে যে আমরা পাওয়ার পাচ্ছি কিনা। পাওয়ার পেলেই কিন্তু ইন্ডাস্ট্রি ভ্যালুয়েশন। সো কস্টটা এই সময় অতটা না চিন্তা করে আমাদেরকে অ্যাভেলেবিলিটিটা চিন্তা করতে হবে। বাট আরেকটা যে জিনিস হলো যে রোড কমিউনিকেশন, যে আমাদের এখানে ঢাকা চিটাগং রোড কিন্তু আমাদের অনেক বছর ধরে কাজ হচ্ছে। আশা করছি এখনও আশা করছি যে এই রোডটা কমপ্লিট হবে। আমি খুব আশাবাদী যে আমি যেহেতু আমার ফ্যাক্টরি ঢাকা ময়মনসিংহ রোডে কি বলে শ্রীপুরের ওখানে আছে, এই রোডটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। উইদিন নেক্সট 3 মান্থসের মধ্যে আমার মনে হয় এই রোডটা কমপ্লিট হয়ে যাবে। আই থিঙ্ক দিস উইল বি দ্য ফার্স্ট 4-লেন হাইওয়ে ফার্স্ট টাইম। বাট ঢাকা চিটাগং রোড এবং ঢাকা কি বলে টাঙ্গাইল রোড, এই রোডগুলো খুব তাড়াতাড়ি করা দরকার। এবং আমরা এই বিষয় নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। একটা বিরতির আমাদের সময় হয়ে এসেছে, বিরতির পর আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। প্রিয় দর্শক, আমরা একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। বিরতির পর আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ আরএমজি টক উইথ মেহেদী মাহবুবে। কথা বলছিলাম মিস্টার ফারুক হাসান এবং মিস্টার হুমায়ুন রশিদের সাথে। মিস্টার ফারুক হাসান, আমরা বিরতির আগে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, আপনি কিছু অ্যাড করতে চাচ্ছিলেন। জি হ্যাঁ, আমি ইনফ্রাস্ট্রাকচারের সাথে আবার ইউটিলিটিসের কথাও বলছি। যে একদিকে যেমন ইলেকট্রিসিটির ব্যাপারে আমি মনে করি যে অনেক ইমপ্রুভ করেছে, বাট 81% যে ইন্ডাস্ট্রি এক্সপোর্ট করে সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু অনলি 1% কিছু উপরে কনজিউম করে। সো আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিতে কিন্তু গ্যাসের রিকোয়ারমেন্ট খুব অল্প। আমাদের টেক্সটাইল সেক্টরে যেখানে আমাদের ফ্যাব্রিক ডাইং হয়, ফিনিশিং হয়, সেখানে আমাদের কিছু গ্যাস হয়, তাও এটা সব কিছু মিলে কিন্তু 2%ও না। কিন্তু আমরা যে বয়লার দিয়ে যে স্টিম তৈরি করি, এই স্টিম কিন্তু আমরা ইম্পোর্ট করে আনতে পারবো না। এই স্টিম ছাড়া কিন্তু আমরা ফ্যাব্রিক ডাই করতে পারবো না। সেই জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট একটা ডাইং ফ্যাক্টরিতে বা একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে গ্যাসের কনজাম্পশন, কিন্তু এখন যে গ্যাস কানেকশন গত 6 বছর ধরে গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে না, এই গ্যাস কানেকশনটা যদি গার্মেন্ট ফ্যাক্টরি, ডাইং ফ্যাক্টরিগুলোকে, টেক্সটাইল ফ্যাক্টরিগুলোকে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট অনেক বেড়ে যায়। আমাদের অনেক মেশিন
আনইউজড আনইউজ আছে, আন্ডার ইউটিলাইজ আছে। ধন্যবাদ, এবং মিস্টার। আমাদের ওই $50 বিলিয়ন এক্সপোর্ট করার জন্য আমাদের এই যে এনাফ যে মেশিনগুলো আছে এগুলাকে যদি আমরা অপারেশনে আনতে পারি তাহলে কিন্তু আমাদের এক্সপোর্টটাকে আমরা বাড়াতে পারি। থ্যাংক ইউ মিস্টার রহমান রশিদ। জি, আপনার কাছে আমরা এই বিষয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আমরা আরেকটা বিষয় নিয়ে, কারণ আপনি ঢাকা চেম্বার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আপনার কাছ থেকে আমি আসলে শুনতে চাচ্ছি যে শুধু গার্মেন্টস সেক্টর না, যে অর্থনীতিতে যে এই মুহূর্তে আমাদের কমপ্লায়েন্স এবং অনেকগুলো ইস্যু চলে এসছে যেগুলো নতুন নতুন ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি এই বিষয়ে একটু যদি আলোকপাত করতেন। ঢাকা চেম্বার সবসময় লবিং করেন যে যাতে ব্যবসা বাণিজ্যের সিস্টেম এবং পলিসিগত জিনিসগুলা অত্যন্ত সহজ সুলভ হয়, যাতে মানুষ কাছে গ্রহণযোগ্য হয়, যাতে মানুষ আরও কমপ্লায়েন্ট হয়, জি, এথিক্যালি ব্যবসা বাণিজ্য করে। এটা ব্যাপারে ঢাকা চেম্বার সবসময় এ ব্যাপারে অত্যন্ত সোচ্চার। কিন্তু আজকে আরএনজি যে জিনিসটা কন্ট্রিবিউট করেছে, প্রত্যেকটা সেক্টরাল জায়গায় তারা একটা শিক্ষা দিচ্ছে। নট অনলি আরএনজি, এটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আসছে আজকে যেখানে অন্যান্য আরও ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে, লেদার সেক্টর, সব সেক্টরই, সব জায়গাতেই কিন্তু আপনার এই কমপ্লায়েন্স জিনিসটার ব্যাপারে আজকে সচেতনতা আসছে। এই সচেতনতা আমরা যদি এইভাবে এগিয়ে যেতে পারি, যেটা আমরা আরএমজি থেকে গ্রহণ করেছি, জি, তাহলে কিন্তু এদেশে শিল্পে অন্যান্য শিল্পের বিপ্লব বিপ্লব আসতে আর বেশি দেরি নেই। ধন্যবাদ মিস্টার রহমান রশিদ। মিস্টার ফারুক হোসেন, আপনার কাছে আবার অন্য একটি বিষয় আমাদের, যে আমাদের $50 বিলিয়ন নিয়ে আপনি বলছিলেন যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নিয়ে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে আপনি বাংলাদেশ যে বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ট্রাস্টি বোর্ডে আছেন। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এ ব্যাপারে কি মনে করছেন, কি করা উচিত আমাদের? যে জিনিসটা আমরা প্রথমে এসছে যে $50 বিলিয়ন যে চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা চ্যালেঞ্জ হলো যে আমাদের টেকনিক্যাল লোকের টেকনিক্যাল লোক তৈরি করার ব্যাপারে আমাদের এখনও অনেক বিদেশিরা এক্সপ্যাট হিসাবে এখানে কাজ করছে টেকনিক্যাল লোক হিসাবে। এবং আমাদের এই গ্রোথে আমাদের $50 বিলিয়ন এবং তারপরে আরও এরপরে $100 বিলিয়ন যখন আমরা আগাতে মার্কেট অনেক বড়, কারণ আমাদের এখানে অলমোস্ট $500 মিলিয়ন আমাদের ওয়ার্ল্ডের অ্যাপারেল মার্কেট, এবং সেই জায়গায় $500 মিলিয়ন, সেই জায়গায় আমরা কিন্তু অনলি $25 বিলিয়ন করছি। আমরা যদিও ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার, বাট আমাদের মার্কেট শেয়ার কিন্তু লেস দ্যান 5%, এখনও নিচে। আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য আসলে আমাদের বিজিএমইতে আমরা যে বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি, এখানে এখন প্রায় 5,000 স্টুডেন্ট পড়াশোনা করছে। এখানে ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে টেকনিক্যাল অনেকগুলো সাবজেক্ট নিয়ে আমরা কাজ করছি, মার্চেন্ডাইজারের কাজ করছি, এবং আমাদের এখন ফুল ফ্লেজেড একটা নতুন ক্যাম্পাস তৈরি করছে। দিস উইল বি দ্য ফার্স্ট ফ্যাশন ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, অ্যান্ড ইট উইল বি স্টেট অফ দ্য আর্ট ইউনিভার্সিটি, যেখানে প্র্যাকটিক্যাল এবং আমরা নিড বেস এখানে ট্রেনিং করছি। নিড বেস আমাদের কারিকুলাম করা হয়েছে, এবং ভবিষ্যতে আমার মনে হয় যে এরকম একটা ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা এক্সাম্পল হবে, একটা আইকন হবে, যেখান থেকে পড়াশোনা করে আমরা একদিকে আমরা যেমন লোক পাবো, টেকনিক্যাল লোক পাবো, আরেকদিকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের উপরে আমরা কাজ করবো, নতুন মার্কেট করতে। আমি মনে করি যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকলে এবং সবাই যদি এটাকে পজিটিভভাবে নেয়, আমরা যেমন ক্রিকেটকে যেভাবে পুরো দেশ একসাথে আমরা ইউনাইটেড হয়ে যাই, সো গার্মেন্টসের ব্যাপারেও যদি পুরো দেশ যদি এটাকে পজিটিভভাবে নেয়, আমরা ইউনাইটেডভাবে কাজ করি, তাহলে এই ইন্ডাস্ট্রিকে $50 বিলিয়ন না $100 বিলিয়ন এবং এরও উপরে আমরা নিয়ে যেতে পারবো। জি, থ্যাংক ইউ মিস্টার হুমায়ুন রশিদ। আপনার কাছে আবার অন্য আরেকটি বিষয়ে আমরা আলোকপাত করতে চাই, যে আমরা ইউরোপিয়ান মার্কেটের সম্বন্ধে যখন আমরা কথা হয়, 60% আমাদের এক্সপোর্ট ইউরোপে যাচ্ছে, গার্মেন্টস এক্সপোর্টে। কিন্তু সেখানে কিছু ইউরো নিয়ে মিস্টার ফারুক হোসেন বলছিলেন যে ইউরোর ডিভ্যালুয়েশন একটা সমস্যা হচ্ছে, কিন্তু তারপরও বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে ইউরোপে এখনও গ্রোথের স্কোপ আছে। আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে শুনবো, মিস্টার ফারুক হোসেনের কাছে এই বিষয় নিয়ে শুনবো। আমার কাছে মনে হয় যে যখন প্রাইস ইউরো কমে যায়, দাম কমে যায়, তখন কিন্তু একটা মার্কেট আছে ইউরোপে, যে মার্কেটটা হচ্ছে যারা লো ইনকাম সোসাইটি, এদের কিন্তু একটা বড় অপরচুনিটিস আছে যে বাংলাদেশের গার্মেন্টস তারা কিনবে, তখন আরও বেশি করে কিনবে, কারণ তারা বেশি দামি গার্মেন্টস কিনতে পারবে না, বিকজ হাই ফ্যাশন গার্মেন্টস তারা কিনবে না, কিনে তারা লো ফ্যাশন গার্মেন্টস কিনবে।
কিনলে বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় অপরচুনিটি বেড়ে যাবে। এই সুযোগটা বাংলাদেশকে নিতে হবে। এই সুযোগটা নিতে হলে বাংলাদেশকে আরও বেশি মার্কেট করতে হবে। এই মার্কেটিং করার জন্য বাংলাদেশ বিজিএমএ-কে আমার মনে হয় বিজিএমএ অনেক বেশি সচেতন আগের থেকে, এবং বাংলাদেশের এবং বিজিএমএর যৌথভাবে একই সাথে একই প্ল্যাটফর্মে তুলে ধরতে হবে। মিস্টার ফারুক হোসেন, ইউরোপ মার্কেট নিয়ে আমরা রিসেন্টলি ডেনমার্ক এমবেসি তারা আমরা দেখেছিলাম প্রতিবেদনে যে তারা আশা করছেন যে আমাদের কমপ্লায়েন্স ইস্যুগুলো, তারা বলছেন যে রানা প্লাজার পরবর্তী অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এবং আমরা জানি যে আপনি এই ধরনের উদ্যোগের সঙ্গে আপনি জড়িত। আপনি কি শেয়ার করবেন আমাদের সঙ্গে আরেকটু? হ্যাঁ, আমরা জানি যে রানা প্লাজা এবং তাজরিন এই দুটো ইনসিডেন্ট আমাদের ইমেজের উপরে, আমাদের গুডউইলের উপরে, আমাদের রেপুটেশনের উপরে অনেক ক্ষতি করেছে। বাট আমরা কিন্তু এটা থেকে ওভারকাম করেছি এবং ওভারকাম করছি, এবং এটা নিয়ে আমাদের কিন্তু বেশ কিছু ইনিশিয়েটিভ। ফার্স্ট হলো যে আমরা কিন্তু আমাদের যে ফ্যাক্টরির যারা ওনার আছে, আমাদের যারা মেম্বার আছে, তারা কিন্তু এটাকে পজিটিভভাবে তারা ফ্যাক্টরির ওয়ার্কিং এনভায়রনমেন্ট, তাদের যে কমপ্লায়েন্স, তাদের যে সোশ্যাল কমপ্লায়েন্স, তারপরে ইলেকট্রিক্যাল কমপ্লায়েন্স, ফায়ারের যেসব ইস্যু আছে, সেগুলো জিনিস কিন্তু রেকটিফাই করছে এবং খুব বড়ভাবে। এবং আপনি জানেন যে অ্যালায়েন্স অ্যান্ড অ্যাকর্ড যে দুটো ইনিশিয়েটিভ নিয়ে ইয়ে করছে, তারা যেসব স্ট্যান্ডার্ড দিয়েছে, ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও সেই স্ট্যান্ডার্ড নেই। আমি নিজে দেখেছি ইটালিতে যে ফ্যাক্টরিতে যেই ওয়ার্কিং কন্ডিশনে কাজ হয়, আমাদের দেশে অনেক বেটার কন্ডিশনে, যেহেতু মেড ইন ইটালি দেখে তারা ওখানে কেউ দেখছে না, তাদের কমপ্লায়েন্সটা কেউ দেখছে না। বাট আমি ওটার সাথে কম্পেয়ার করছি না, আমি খারাপের সাথে কম্পেয়ার করছি না, আমি বলছি যে আমরা আরো ভালো করবো, আরো ভালো করছি এবং করব। এবং এই ইনিশিয়েটিভের জন্য আমরা আমাদের মেম্বারদেরকে এবং ফ্যাক্টরি ওনারদেরকে মোটিভেট করার জন্য আপনি দেখবেন যে আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, যেগুলোকে আমরা এনকারেজ করছি। যে আমরা যেমন আমাদের একটা সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড বলে আমরা একটা ইয়ে করি, যেখানে আলাদা ইন্ডিপেন্ডেন্ট জুরি বোর্ড দিয়ে কারা ভালো ফ্যাক্টরি তাদেরকে আমরা রিওয়ার্ডেড করেছি, অ্যাওয়ার্ড করেছি। 101 বেস্ট প্র্যাকটিসেস নামে আমরা একটা বই বের করছি, যেটার মধ্যে আরএমজি সেক্টরে, টেক্সটাইল সেক্টরে, গার্মেন্টস সেক্টরে যত ধরনের বেস্ট প্র্যাকটিসেস, গুড প্র্যাকটিসেস আছে, সেটা সোশ্যাল হোক, কমপ্লায়েন্সের উপরে হোক, সেটা এনভায়রনমেন্টাল হোক, সিএসআর হোক, সেগুলোকে আমরা ক্যাপচার করে এটাকে আমরা একটা ভালো বই বের করে এবং এটা ফটো এক্সিবিশন করে বিভিন্ন জায়গায়। এবং এইটা আমরা যেমন আমরা দেখতে চাই না যে রানা প্লাজার একটা অ্যাক্সিডেন্টের ছবি, আমরা দেখতে চাই যে ভালো জিনিসের ছবিও আমরা বাইরে নিয়ে যেতে চাচ্ছি, এবং এই জিনিসটা খুব শীঘ্রই আপনারা দেখবেন যে এই জিনিসটা হচ্ছে। ধন্যবাদ মিস্টার ফারুক হোসেন আপনার এই বিষয়ে আলোকপাত করার জন্য। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা আসলে আলোচনা আমাদের শেষ করতে হবে। মিস্টার হুমায়ুন রশীদ, আপনার কাছ থেকে আপনি গার্মেন্টস সেক্টরকে যেভাবে দেখছেন, এর ভবিষ্যৎকে আপনি কীভাবে দেখছেন সংক্ষিপ্তভাবে? $50 বিলিয়ন আমরা অ্যাচিভ করব। এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে আমরা যদি এখন অ্যাড্রেস করতে পারি, বিশেষ করে পাওয়ার এবং এনার্জি সাপ্লাই ইস্যুসটা, তাহলে আমার কাছে মনে হয় $50 বিলিয়ন কেন, বিয়ন্ড দ্যাট আমরা ওটাকে কভার করে আরও বেশি যেতে পারবো। ধন্যবাদ মিস্টার হুমায়ুন রশীদ। সংক্ষিপ্তভাবে ভবিষ্যৎকে আপনি? আমি মনে করি যে আমাদের গার্মেন্টসের ভবিষ্যৎ ভালো। আমরা যেভাবে আগাচ্ছি, আমাদের যেটা একটু আগে আমি বলেছিলাম যে সবাই যদি এটাকে পজিটিভভাবে নিই, আমরা পজিটিভভাবে কাজ করছি, হোল বিজিএমইএ এই সেক্টরে যারা এন্টারপ্রেনার আছে, যারা ওয়ার্কার আছে, সবাই আমাদের এগেনস্টে অনেক কিছুই বলা হচ্ছে। সো আমি মনে করি যে এ দেশ অনেকটা এগিয়েছে, আমরাও অনেকটা এগিয়েছি, এবং এটাতে যদি সবাই আমাদেরকে পজিটিভভাবে সাপোর্ট দেয়, এ দেশকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এই সাপোর্টটা আমরা আমাদের যত ডেভেলপমেন্ট পার্টনার আছে, আমাদের যারা ইকোনমিস্ট আছে, আমাদের যারা জনগণ আছে, তারা যদি এটাকে পজিটিভভাবে নেয়, তাহলে আমরা এইটাকে 50 বিলিয়ন কেন, যেটা হুমায়ুনও বলল যে এটাকে 100 বিলিয়ন আরও এটা। ধন্যবাদ মিস্টার ফারুক হোসেন, মিস্টার হুমায়ুন রশীদ, এই প্রাণবন্ত আলোচনা এবং আপনাদের কন্ট্রিবিউশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করব যে এই সেক্টরের কয়েকজন বিশেষজ্ঞ আমাদের সাথে কিছু অপিনিয়ন দিয়েছেন, তাদের কথা শুনে। রপ্তানির বহুমুখীকরণ করা দরকার, এবং আমরা যে প্রোডাক্টস তৈরি করি তার থেকে আরও উন্নত
প্রোডাক্টসে আমাদের যাওয়া দরকার, ফ্যাশনের দিকে যাওয়া দরকার। এই জন্য একটা রিসার্চ সেল হওয়া দরকার এবং আগামী 50 বছরের কে টার্গেট রেখেই পরিকল্পনাগুলো গ্রহণ করা দরকার। More than 75% of the factories have now been inspected. Now the critical thing is going through the remediation. Every single factory has to go through the remediation purposes if they have any issue that needs to be corrected, whether it is for structural safety, fire safety and electrical safety. There is also a challenge of nearly completing the remaining 25% of the factories. We are working with BGMEA and BKMEA and Government of Bangladesh so that all the factories go through the inspection. How Bangladesh has recovered from the Rana Plaza tragedy. And what I see is a sector, an industry that is now proud and strong, and also, I believe, stronger than other industries elsewhere. So now you have achieved a competitive advantage by having transparency, multi-sector, multi-partner collaboration, and I wish that it would not have been necessary to have had such an accident to have all these initiatives in place. But now that it happened, I am very proud to see that you have learned from it and you are now much stronger. The company I work with has been in situations similar to this, in the sense that we have faced difficult situations, and every time we come out stronger because we learn from the mistakes. And what I would like to see for this industry, for this country, is that you can use everything you have learned to expand it to other sectors, to the entire nation, so that your nation will be healthy, strong, well educated and prosperous going forward. And I believe firmly that by 2021 you will not only achieve your target to be a middle income country, you will exceed it, because this industry is leading the way. প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই পর্বটি দেখতে চান কিংবা আমাদের আগের কোনো পর্ব আবার দেখতে চান, তারা লগ করুন www.bestsourcing.biz। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।